নমস্কার, ডব্লিউপিএসসি সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2004-এর আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে না যায় প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। দ্য ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট অফ সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ। এখানে বলছে যে কোনো একটা সয়েলের ইউনিফর্মিটি কোফিসিয়েন্টকে কার কার রেশিও দ্বারা ডিফাইন করা হয়। তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ D10:D60, অপশান বি D10:D20, অপশান সি D20:D60, অপশান ডি D60:D10। তো আমরা দেখে নিই। The uniformity coefficient Cu and the coefficient of curvature Cc are the measure of soil gradation. তাহলে ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট আর কোফিসিয়েন্ট অফ কার্ভেচার এটা সয়েল গ্রেডেশনকে মেজার করে। দিস কোফিসিয়েন্ট হেল্পস টু ক্লাসিফাই দ্য সয়েল অ্যাজ ওয়েল গ্রেডেড অর পুয়ারলি গ্রেডেড। এই কোফিসিয়েন্ট সয়েলটা ওয়েল গ্রেডেড নাকি পুয়ারলি গ্রেডেড এটা ক্লাসিফাই করতে হেল্প করে। The uniformity coefficient Cu is defined as the ratio of D60 to D10. তাহলে এটা কার কার রেশিও? D60 to D10. The value of Cu is greater than 4 to 6 classifies the soil is well graded soil. বলছে যে ইউনিফর্মিটি কোফিসিয়েন্টের ভ্যালু যদি 4 থেকে 6 এর মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে সেই সয়েলটা ওয়েল গ্রেডেড সয়েল। A value of Cu is less than 4 classifies the soil is poorly graded or uniformly graded. যদি ইউনিফর্মিটি কোফিসিয়েন্টের ভ্যালু 4 থেকে কম হয় তাহলে সেই সয়েলকে পুয়ারলি গ্রেডেড অথবা ইউনিফর্মলি গ্রেডেড সয়েল বলা হয়ে থাকে। ইউনিফর্মলি গ্রেডেড সয়েল হ্যাজ আইডেন্টিক্যাল পার্টিকেলস উইথ Cu ভ্যালুস অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1। যদি কোনো একটা ইউনিফর্মলি গ্রেডেড সয়েলের প্রত্যেকটা পার্টিকেল সেম সাইজের হয় তাহলে সেই ক্ষেত্রে ইউনিফর্মিটি কোফিসিয়েন্টের ভ্যালু মোটামুটি 1-এর সমান হয়। তাহলে ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট কার কার রেশিও? D60 to D10। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। অ্যাক্টিভ আর্থ প্রেশার অফ এ সয়েল ইজ প্রপোর্শনাল টু। এখানে বলছে যে কোনো একটা সয়েলের অ্যাক্টিভ আর্থ প্রেশার কার সঙ্গে প্রপোর্শনাল। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ tan 45 ডিগ্রি মাইনাস ফাই, অপশান বি tan 45 ডিগ্রি প্লাস ফাই, অপশান সি tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ফাই, অপশান ডি tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস ফাই। অ্যাক্টিভ আর্থ প্রেশার PA ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি? KA ইন্টু গামা ইন্টু এইচ। এখানে KA কি? KA হলো কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার, গামা ইজ ইকুয়াল টু ইউনিট ওয়েট অফ সয়েল আর এইচ ইজ ইকুয়াল টু হাইট। তাহলে KA অর কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার এটাকে আমরা কী লিখতে পারি? KA ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই অর tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস ফাই বাই 2। তাহলে এখানে কোনো অপশানই ঠিক নয়, এখানে সঠিক উত্তর হবে tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস ফাই বাই 2। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্কিং অফ অপটিক্যাল স্কোয়ার ইজ বেসড আপন। এখানে বলছে যে অপটিক্যাল স্কোয়ার কোন প্রিন্সিপালের ওপর বেস করে কাজ করে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ রিফ্লেকশন, অপশান বি রিফ্লেকশন, অপশান সি ডাবল রিফ্লেকশন, অপশান ডি ডাবল রিফ্লেকশন। অপটিক্যাল স্কোয়ার কী কাজে ব্যবহার করা হয়? পারপেন্ডিকুলার সেট করার জন্য অপটিক্যাল স্কোয়ার ইউজ করা হয়। এটা হলো অপটিক্যাল স্কোয়ারের পিকচার। এটা কিভাবে কাজ করে? প্রথমে একটা রে গিয়ে এই সারফেসে রিফ্লেক্ট হবে, এখান থেকে এই সারফেসে রিফ্লেক্ট হবে অ্যান্ড দেন এটা এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে এবং এভাবেই পারপেন্ডিকুলার সেট করা হয়। তাহলে এটা কীভাবে অ্যাক্ট করে? ডাবল রিফ্লেকশন, এই প্রিন্সিপালের উপর বেস করে অপটিক্যাল স্কোয়ার কাজ করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি ডাবল রিফ্লেকশন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। ফর ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ পেন্টিং ফর বোথ সাইডস অফ প্যানেল ডোর ইকুইভ্যালেন্ট প্লেন এরিয়া অফ ইচ সাইড হ্যাজ টু বি মাল্টিপ্লাইড বাই। এখানে বলছে যে কোনো একটা প্যানেল ডোর আছে, এর
কোনো একটা সাইডে যখন পেন্ট করা হয় তখন এর প্লেন এরিয়ার সাথে একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করা হয়, প্যানেল ডোরের ক্ষেত্রে সেটা কত হয় সেটা এখানে জানতে চেয়েছি। তো প্রথম অপশান দেখি না, অপশান এ 1.2, অপশান বি 1.4, অপশান সি 1.3, অপশান ডি 1.5। তো দেখে নেওয়া যাক। এখানে বলছে যে টিম্বার ডোর অ্যান্ড উইন্ডো এর ক্ষেত্রে যদি ফুললি গ্লেজড হয় তাহলে ইচ সাইডে 0.8 মাল্টিপ্লাই হবে, আর যদি ফুললি প্যানেল ডোর হয় সেক্ষেত্রে কত মাল্টিপ্লাই হয়? 1.3 ফর ইচ সাইড। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি 1.3। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 15। ফর এ সিটি develop irregularly, the layout of distribution pipes referred to is। এখানে বলছে যে কোনো একটা সিটি আছে যেটা ইররেগুলারলি ডেভেলপ করছে, তো সেই ক্ষেত্রে পাইপ ডিস্ট্রিবিউশনের যে লেআউট হবে সেটা কীরকম হবে? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ রিং সিস্টেম, অপশান বি ডেড এন্ড সিস্টেম, অপশান সি গ্রিড আয়রন সিস্টেম, অপশান ডি রেডিয়াল সিস্টেম। ডেড এন্ড সিস্টেম ইজ ওয়ান মেথড অফ দ্য লেআউট ডিস্ট্রিবিউশন পাইপস। এখানে বলছে যে ডেড এন্ড সিস্টেম কি? একটা পাইপ লেআউটের মেথড। দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ ট্রি সিস্টেম, এটাকে ট্রি সিস্টেমও বলা হয়ে থাকে। দিস টাইপ অফ সিস্টেম ইজ ইউজড মোস্টলি ফর ওল্ডেন সিটিজ হুইচ ইজ বিল্ড ইন ইররেগুলার ম্যানার উইথাউট এনি প্ল্যানিং। যে সিটি পুরনো হয় অথবা যেগুলো কোনো প্ল্যানিং ছাড়াই বিল্ড করা হয় সেই সমস্ত সিটিতে ডেড এন্ড সিস্টেম ইউজ করা হয়ে থাকে। নাওয়াডেজ দিস সিস্টেম ইজ নট প্রেফারেবল। অ্যাডভান্টেজ কি ডেড এন্ড সিস্টেমের? নাম্বার 1, রিলেটিভলি চিপ। নাম্বার 2, pipe of this system can be laid easily. Number 3, determination of discharge and pressure easier due to less number of valves. Valves কম থাকার জন্য এর ডিসচার্জ আর প্রেশার ইজি হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? নাম্বার 1, the pressure is not constant and very less in remote parts, মানে একদম এন্ড পার্টে গিয়ে প্রেশার অনেক কম হয়। নাম্বার 2, due to many dead ends stagnation of water occurs in pipes. অনেক ডেড এন্ডস থাকার জন্যে ডেড এন্ডে গিয়ে পাইপে জল জমা হয়। এটা হলো ডেড এন্ড সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজেস। এটা হলো ডেড এন্ড সিস্টেমের একটা লেআউট, আর ডেড এন্ড সিস্টেমকে ট্রি সিস্টেমও বলা হয়ে থাকে। তাহলে যে সমস্ত সিটি ইররেগুলারলি ডেভেলপ হয় সেই সিটিতে যে পাইপ সিস্টেম প্রেফার করা হয় সেটা হলো ডেড এন্ড সিস্টেম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি ডেড এন্ড সিস্টেম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। দ্য মাস অফ সিওয়েজ সলিডস বোথ মিনারেল অ্যান্ড অর্গানিক হুইচ ফ্লোট অ্যাট দ্য সার্ফেস অফ সিওয়েজ ট্রিটমেন্ট ট্যাঙ্ক ইজ কল্ড। এখানে বলছে যে সিওয়েজ সলিডসের যে মাস, যেটা অর্গানিক হতে পারে অথবা মিনারেল হতে পারে, যেটা সিওয়েজ ট্রিটমেন্ট ট্যাঙ্কে ভাসতে থাকে, সেটাকে কি বলা হয়? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ফ্লোটিং মাস, অপশান বি ওয়েস্ট মাস, অপশান সি সারফেস সলিডস, অপশান ডি স্কাম। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি স্কাম। এই ধরনের ফ্লোটিং মাসকে স্কাম বলা হয়ে থাকে। এখানে অপশানটা ভুল আছে, এটা অপশান ডি হবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17। দ্য ক্যানেল হুইচ ক্যান ইরিগেট অনলি অন ওয়ান সাইড ইজ। এখানে বলছে যে কোন ধরনের ক্যানেল শুধুমাত্র একদিকেই ইরিগেট করতে পারে। তো প্রথমে অপশান দেখিনি। অপশান এ কন্ট্রোল ক্যানেল, অপশান বি সাইড স্লোপ ক্যানেল, অপশান সি রিচ ক্যানেল, অপশান ডি ওয়াটারশেড ক্যানেল। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ কন্ট্রোল ক্যানেল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। ইন এ ব্যারেজ দ্য ক্রেস্ট লেভেল ইজ কেপ্ট। এখানে বলছে কোনো একটা ব্যারেজের ক্রেস্ট লেভেল কোথায় থাকে। তো প্রথমে অপশান দেখিনি। অপশান এ লো উইথ নো গেটস, অপশান বি লো উইথ লার্জ গেটস, অপশান সি হাই উইথ নো গেটস, অপশান ডি হাই উইথ লার্জ গেটস। The crest level in the barrage is kept at low level. During flood, gates are raised to clear of the high flood level. এখানে কি হয়? ব্যারেজের ক্ষেত্রে ক্রেস্ট লেভেলকে নিচে রাখা হয়, যখন বন্যা পরিস্থিতিতে এই গেটগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয় এবং
জল যাতে হাই ফ্লাড লেভেলের নিচে থাকে সেটা দেখা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, লো উইথ লার্জ গেটস, নিচে থাকে এর গেটগুলো বড় হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ফরমেশন উইথ অফ এ রোড মিনস, এখানে বলছে যে কোনো একটা রোডের ফরমেশন উইথ বলতে কি বোঝায়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, উইথ অফ ক্যারেজওয়ে। অপশান বি, পেভমেন্ট অ্যান্ড সোলজার্স। অপশান সি, এমব্যাঙ্কমেন্ট অ্যাট বটম লেভেল। অপশান ডি, এমব্যাঙ্কমেন্ট অ্যাট টপ লেভেল। তো দেখে না যে এটা একটা রোডের ক্রস সেকশন। এখানে ফরমেশন উইথ কি, সোলজার প্লাস ক্যারেজওয়ে আর পেভমেন্ট প্লাস সেপারেটর। এখানে সেপারেটরটা দেখায়নি, কিন্তু ফরমেশন উইথ বলতে বোঝায় সোলজার, ক্যারেজওয়ে অ্যান্ড সেপারেটর। তাহলে এখানে অপশান বি ইজ পার্সিয়ালি কারেক্ট, এটা ফুললি কারেক্ট নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, এমব্যাঙ্কমেন্ট অ্যাট টপ লেভেল। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, প্যারাপেট ওয়ালস অ্যালং হিল রোডস আর প্রোভাইডেড। এখানে বলছে যে হিল রোডে প্যারাপেট ওয়াল কেন প্রোভাইড করা হয়। প্রথম অপশান দেখে নিই। অপশান এ, টু রিটেন দ্য ব্যাকফিল। অপশান বি, টু প্রিভেন্ট দ্য হিল ফ্রম স্লাইডিং। অপশান সি, টু প্রিভেন্ট দ্য হুইলস অফ দ্য ভেহিকল ফ্রম কামিং টু রিটেনিং ওয়াল। অপশান ডি, টু প্রোভাইড গুড ড্রেনেজ। তো এখানে একটা ক্রস সেকশন আছে যেখানে ব্রেস্ট ওয়াল আছে, রিটেনিং ওয়াল আছে এবং প্যারাপেট ওয়াল আছে। তো দেখে না যে প্যারাপেট ওয়াল কেন প্রোভাইড করা হয়। দিস ইজ দ্য ব্রেস্ট ওয়াল। ব্রেস্ট ওয়াল কী করে, যাতে পাহাড়ের ধস না রোডে না আসে, সেই জন্যে রিটেনিং ওয়াল ব্রেস্ট ওয়াল প্রোভাইড করা হয়ে থাকে। রিটেনিং ওয়াল কেন প্রোভাইড করা, রিটেনিং ওয়াল প্রোভাইড করা হয় ব্যাকফিলকে সাপোর্ট দেওয়ার জন্য। দিস ইজ দ্য রিটেনিং ওয়াল অ্যান্ড দিস ওয়াল ইজ কল্ড প্যারাপেট ওয়াল। প্যারাপেট ওয়াল কেন প্রোভাইড করা, যাতে গাড়ি খাদে গড়িয়ে না পড়ে যায় অথবা রিটার্নিং ওয়ালের দিকে না চলে আসে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি, টু প্রিভেন্ট দ্য হুইল অফ দ্য ভেহিকল ফ্রম কামিং টু রিটার্নিং ওয়াল। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।